হাড় কাঁপানোর শীতে বিপর্যস্ত জনজীবন। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭। ঢাকার বাতাসে ক্ষুদ্র বিষাক্ত কণার উপস্থিতি বাড়াচ্ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। কদমতলীতে ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন। মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই খুন দাবি স্বজনদের, পরিবারের মামলা দায়ের। ভেনেজুয়েলায় অভিযানের পর প্রথমবার প্রকাশ্যে সাফল্যের দাবি ট্রাম্পের। সামরিক কীর্তি আখ্যা, দ্রুত দেশে ফিরে সুষ্ঠু ভোটে জয়ী হওয়ার আশা বিরোধী নেত্রী মাচাদোর। এবং টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, বিসিবিকে আইসিসির স্পষ্ট বার্তা। দাবি ক্রিকইনফোর, অংশ না নিলে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়বে টাইগাররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজিন। কনকনে শীতে কাঁপছে দেশ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় কাছের জিনিসও ঝাপসা, বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করে যানবাহন। হিমবাতাসে জনজীবনে নেমেছে স্থবিরতা, কাজে যেতে কষ্ট হচ্ছে শ্রমজীবীদের। অধিকাংশ জেলায় তাপমাত্রার পারদ নেমেছে ৬ থেকে ৭-এর ঘরে। আরও কয়েকদিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। এই মুহূর্তে নওগাঁয় আছেন সহকর্মী এমআর রকি এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। আবহাওয়ার এই বৈরী আচরণ প্রায় ৩ সপ্তাহ ধরে এই জনপদের বাসিন্দা দেখে আসছে এবং হিম শীতল বাতাস, সেই সাথে কোনে যে ঠান্ডা তা অনুভূত হচ্ছে এবং এরকম একটি আবহাওয়া এই অঞ্চলের মানুষের জনজীবনে বড় ধরনের একটি প্রভাব ফেলেছে। এবং আমরা লক্ষ্য করছিলাম এই সপ্তাহ জুড়ে তাপমাত্রার পারদ কিন্তু আরেক দফা নেমে এসেছে এবং ১০-১১ ঘর থেকে নেমে বর্তমানে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় রেকর্ড করা হয়েছে ৬.৭। অর্থাৎ এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় আবহাওয়া অফিস বলছে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যদিও আজকে তাপমাত্রার পারদ নিচে নেমে এসেছে, তারপরও কিছুটা সূর্যের আবহাওয়া আমরা লক্ষ্য করছিলাম, কিন্তু হিম বাতাসের কারণে জনজীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করছি। পাশাপাশি যারা এই আবহাওয়ায় বের হচ্ছেন অনেকগুলো এবং রোগ বালাইয়ের প্রকোপটাও বেড়েছে এবং পুরো প্রাণ প্রকৃতির উপরই এক ধরনের নেতিবাচক প্রভাব এসেছে এই আবহাওয়ার কারণে। এবং আমরা দেখছি যে এই জনপদে এই মৌসুমে বুড়ো চাষ করার একটি মৌসুম, কিন্তু তাপমাত্রা এরকম নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু বুড়ো চাষাবাদ তারা করতে পারছেন না। সব মিলে এই তাপমাত্রা জনজীবনে যেমন প্রভাব ফেলেছে, প্রাণ প্রকৃতিতে অনেকটা স্থবিরতা আমরা লক্ষ্য করছি। এবং আবহাওয়া অফিসের বার্তা অনুযায়ী আসলে বৈরী এই আবহাওয়া এই জনপদের মানুষকে যেমন কাবু করেছে, জলবায়ুর বিরূপ প্রভাবেই কিন্তু এরকম একটি আবহাওয়ার ছন্দপতন। স্বাভাবিকভাবে এই জনপদে ৬-৭ ডিগ্রি তাপমাত্রা কিন্তু অসহনীয় এবং অনেকটা অপ্রস্তুত ছিল এবং সেই ক্ষেত্রেই জনজীবনের যে এক ধরনের ছেদ পড়েছে, আয় রোজগারের নিচে নেমে এসেছে নিম্ন আয়ের মানুষের। এবং অনেকে কিন্তু গরম কাপড় কেনার জন্য এই মুহূর্তে বিভিন্ন ফুটপাত বা বিভিন্ন দোকানগুলোতে এই মুহূর্তে ভিড় করছেন। এবং আরেকটি বিষয় আমরা দেখছিলাম যে এই জাতীয় আবহাওয়ার কারণে রোগবালাইয়ের প্রকোপটা কিন্তু অস্বাভাবিকভাবেই বেড়ে গেছে এবং এবং এই আবহাওয়াকে সহনীয় পর্যায়ে আনার জন্য চিকিৎসকদের দিক থেকে কিন্তু অনেকটা বার্তা দেওয়া হয়েছে, সতর্কতার সাথে যেন শিশু বয়স্কদের দেখা হয়, শিশু বয়স্কদের বাড়তি সুরক্ষার তাগিদই কিন্তু দেওয়া হয়েছে। আমরা এই আবহাওয়ার আরো কিছু খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছে রংপুর, জানাবেন সেখানকার সার্বিক চিত্র। পৌষের শুরু থেকে কিন্তু রংপুর অঞ্চলের উপর দিয়ে তীব্র যে শীত সেটি কিন্তু অনুভূত হচ্ছে এবং পৌষের মাঝামাঝি সময় এসে এই শীত কিন্তু মাঝারি থেকে কখনো কখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং গত কয়েকদিন থেকে বলা চলে রংপুর অঞ্চলের উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকে রংপুর জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং বিভাগের তেঁতুলিয়া, পঞ্চগড় এবং নীলফামারীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। এবং বলা চলে গত কয়েকদিন থেকে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু প্রচণ্ডভাবে অনুভব করছে এই অঞ্চলের মানুষ, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূল মানুষ যারা রয়েছেন
তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, কারণ সন্ধ্যার পরেই শীতের যে তীব্রতা সেটি আমরা লক্ষ্য করি এবং সকাল পর্যন্তই কিন্তু এই শীতের তীব্রতা থাকে এবং সকাল পর্যন্ত ঘন কুয়াশায় কিন্তু পথঘাট একদম ঢাকা থাকে এবং এই সময়টাতে শীতজনিত রোগের যে প্রকোপ সেই প্রকোপ কিন্তু বেড়েছে প্রচন্ড হারে এবং রংপুরের সরকারি বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সবগুলো হাসপাতালতে এখন পর্যন্ত সবগুলো হাসপাতালে কিন্তু প্রায় 1000-এরও বেশি মানুষ কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং শুধুমাত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই যদি তথ্য দেয় সেই তথ্য অনুযায়ী এই জানুয়ারি মাসেই কিন্তু 10 জনের উপরে মানুষ মারা গেছেন যারা শীতজনিত রোগে আক্রান্ত ছিলেন এবং তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু শিশু এবং বৃদ্ধ এবং এই সময়টাতে আসলে যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু তীব্র উষ্ণ কাপড়ের অভাবে রয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি চরাঞ্চল যেগুলো রয়েছে, যেহেতু এটি তিস্তা নদী বেষ্টিত একটি জেলা, এই চরাঞ্চল থাকবার কারণে অনেকগুলো চরে ছিন্নমূল যারা মানুষ বসবাস করেন তারা কিন্তু সবচাইতে বেশি বিপাকে রয়েছেন। এছাড়া একই সাথে শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন বস্তিতে যারা বাস করেন তারা কিন্তু হাড় কাঁপানো ঠান্ডায় একেবারে কাহিল হওয়ার অবস্থা এবং সমাজের যারা বিত্তবান মানুষ রয়েছেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, রাষ্ট্রীয় যে সংস্থাগুলো রয়েছে তাদের অনেকেই কিন্তু আমরা এই ছিন্নমূল মানুষদের পাশে উষ্ণ কাপড় নিয়ে দাঁড়াতে দেখেছি এবং এখন পর্যন্ত জেলায় অনেকগুলো কম্বল বিতরণ করা হয়েছে এবং সাধারণ যারা মানুষ তারা কিন্তু বলছে যে এই শীতের যে প্রকোপ সেটি কিন্তু প্রচন্ড ভাবে অনুভূত হচ্ছে এবং বিশেষ করে গত কয়েকদিনের কথা যদি বলি রংপুরে একেবারে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে এই জানুয়ারি মাসে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে এবং এই তাপমাত্রার পারদ আরো বেশ কিছুখানি কমে যেতে পারে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে শীতের সবশেষ। যুক্ত ছিলাম রংপুর এবং নওগাঁয়। এদিকে প্রতি বছর শীতে রাজধানীর বায়ুদূষণ বাড়লেও এবারের পরিমাণ অনেকটা বেশি। দূষিত শহরের তালিকায় ওপরের দিকেই থাকছে ঢাকার অবস্থান। বাতাসে ছোট বিষাক্ত কণা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে সব বয়সী মানুষকে। এমন অবস্থার জন্য ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া সহ হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ ভারতের বিভিন্ন অঞ্চলের দূষিত বাতাস বাংলাদেশে প্রবেশকে দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। সমাধানের সমন্বিত নীতিমালা প্রণয়নের কথা বলছেন বিশেষজ্ঞরা। আদিত্য ধর ও জাকারিয়া জয়ের ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। 8 মাসের ছোট শিশু আয়মান মায়ের কোলে হুটোপুটি করার কথা থাকলেও জন্মের পর থেকেই হাসপাতালের বিছানায় লড়াই করছে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসের জন্য। শুধু আয়মান নয়, ঢাকায় জন্ম নেয়া প্রতিটি শিশুই প্রথম শ্বাস নিচ্ছে বিষাক্ত বায়ুর মধ্যে। জন্মের পর থেকে শ্বাসকষ্ট, কাশি, নিউমোনিয়া। শীতে এই শহরের বাতাসে যতটা না কুয়াশা তার থেকেও বেশি থাকে ধুলোর আস্তরণ। প্রতিবার শ্বাস নেওয়ার সঙ্গে যেন ঢুকছে বিষ। ধুলাবালিতে অনেক কাপকস হয়ে যায়, গলাগুলো আটকে যায়। এদিকে বছরের অন্যান্য সময়ের চেয়ে এবার শীতকালে কুয়াশায় বেশি পাওয়া যাচ্ছে PM 2.5 বা ছোট বিষাক্ত কণা, যা মানুষের ফুসফুসে ঢুকে বাড়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। রোগী আমরা পাচ্ছি যাদের কখনো আগে শ্বাসকষ্ট ছিল না, কিন্তু নতুন করে এদের শ্বাসকষ্ট হচ্ছে এবং এটা সহজে ভালো হচ্ছে না। বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র বলছে 2025 সালের ডিসেম্বর মাসে ঢাকার গড় AQI ছিল 200, যা বিগত 11 বছরের ডিসেম্বরের গড় 205-এর তুলনায় কম হলেও যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বিগত 9 বছরে আমরা মাত্র 50 দিন নির্মল বায়ু পেয়েছি। এই ধুলোবালি শুধু মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে না, ক্ষতিগ্রস্ত করছে শহরের প্রাণ প্রকৃতি এবং স্বাভাবিক সৌন্দর্যকেও। তবে বাস্তবতা হলো এসব জানা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কার্যকরী উদ্যোগ। এদিকে দূষণের তালিকায় বারবার ঢাকা শীর্ষে চলে আসার পেছনে অপরিকল্পিত নগরায়ন, অতিরিক্ত যানবাহন, ইটভাটার মতো সুনির্দিষ্ট কিছু কারণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দূষণের অবস্থাটা পরিমাপ করার জন্য বৈজ্ঞানিক অ্যানালাইসিস এখন আর প্রয়োজন নাই, খালি চোখেই দেখা যায়। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে প্রশ্ন করা হলে হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে দূষিত বাতাস বাংলাদেশে প্রবেশ করাকে দায়ী করছেন তারা। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিম বাংলা, বিহার, এই পুরো বাতাসটা এই সময় ঢুকে এবং খুব ডিগ্রেডেড বাতাস। সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রয়োজন সমন্বিত নীতিমালা, কঠোর পরিবেশ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কদমতলীতে ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অপরাধীরা। এ ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। স্বামীকে হারিয়ে নির্বাক স্ত্রী রোজিনা বেগম। মঙ্গলবার রাতে রাজধানীর কদমতলীর কোদরবাজার এলাকায় শাহাবুদ্দিন নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। স্বজনদের দাবি, মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই শাহাবুদ্দিনকে হত্যা করা হয়েছে। অনেক মাদক ব্যবসায়ীরা এটার ভিতরে জড়িত, এটাই জানতে পারছি যে মাদক ব্যবসায়ীরা সবাই মিল্লা এই কাজটা করছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন শাহাবুদ্দিনের স্বজনরা। মাদক ব্যবসাদের বন্ধ করার জন্য তাদের সাথে করছে, এই জন্য তারা আমাদের পিছনে, আমার স্বামীর পিছনে শত্রু খাড়াইছে। আমি তাদের বিচার চাই যারা আমার স্বামীরে মার্ডার করছে। এই ঘটনায় কদমতলী থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার, আর অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। যোগসুর ভোট গণনায় ধীর গতি, ৩৯টির মধ্যে ৮ কেন্দ্রের ফল প্রকাশ। ছাত্রদল ছাত্র শিবির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, ভোট পড়েছে ৬০% বেশি। রাজধানীর বসুন্ধরায় কথা বলছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরাসরি যাচ্ছি সেখানে। এবং এটা আশা করছে যে বাংলাদেশ আগামী নির্বাচন হবে, এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হওয়ার জন্য। কথা বলছিলেন জামায়াতের নায়েবে আমির। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজ। সময় সংবাদে আরও থাকছে। 5 মাসে কমেছে রফতানি আয়, চ্যালেঞ্জে দেশের তৈরি পোশাক খাত। অস্থিতিশীল পরিস্থিতিতে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক বিদেশি বায়ার প্রতিষ্ঠান, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়নি। ৩৯টির মধ্যে ৮টি কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে কিন্তু ইতোমধ্যে ৮টি কেন্দ্রে অর্থাৎ ৮টি বিভাগের ফলাফল সেটি ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এই ৮টি বিভাগের অর্থাৎ ৮টি কেন্দ্রের ফলাফলে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল, পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ে যে প্যানেল, এই দুটি প্যানেলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি অন্যান্য পদগুলোতে এই দুটি প্যানেলের বাইরেও অনেক প্রার্থীরা এগিয়ে আছেন। তবে ভিপি, জিএস, এজিএস এই 3টি পদে ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরাই এখন পর্যন্ত এগিয়ে আছেন। মোট 39টি কেন্দ্রের মধ্যে অর্থাৎ 39টি কেন্দ্রের মধ্যে ইতোমধ্যে 8টি বিভাগের বা 8টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। এখনও পর্যন্ত 31টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। আমরা দেখতে পেয়েছি গতকাল রাত 12:40 দ্বিতীয় দফায় ভোট গণনা সেটি শুরু হয়। প্রথমে ম্যানুয়ালি, পরবর্তীতে ডিজিটাল পদ্ধতিতে কিন্তু এই ভোটগুলো গণনা করা হয়। 12,000-এরও বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং 66% শিক্ষার্থী অর্থাৎ মোট ভোটারের 66% ভোটার কিন্তু এই যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর এটি প্রথম ছাত্র সংসদ নির্বাচন, যার ফলে এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে একটি বাড়তি আগ্রহ রয়েছে। আমরা দেখতে পেয়েছি কালকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছেন এবং তারা এই 24 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু তারা তাদের যে প্রত্যাশিত ফলাফল বা প্রত্যাশিত ছাত্র প্রতিনিধি পাওয়ার যে প্রক্রিয়া সেটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর। যুক্ত ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ইউরোপ আমেরিকার অস্থিতিশীল পরিস্থিতিতে কেনাকাটা কমিয়ে দিয়েছে সেখানকার নাগরিকরা। এমন নানামুখী জটিলতায় কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাক শিল্প। মার্কিন ট্যারিফ পরিশোধে বিদেশি বায়াররা যেমন সিদ্ধান্তহীনতায় রয়েছেন, তেমনি বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে কিছুটা উত্তেজনা থাকায় অর্ডার ক্রমশ কমছে। তবে নির্বাচনের পর স্থিতিশীল পরিস্থিতিতে অর্ডার বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চলতি
অর্থ বছরের 6 মাসের মধ্যে জুলাই মাসের রেকর্ড 25% প্রবৃদ্ধিতে প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির পরপরই মার্কিন ট্যারিফ জটিলতার কবলে পড়ে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর। আপাতত ট্যারিফ সংকটের সমাধান হলো পরবর্তী বাকি 5 মাসে রপ্তানি আয় কমার সঙ্গে সঙ্গে প্রবৃদ্ধিও কমেছে। ডিসেম্বরে যেটা আমরা ফাইনাল রিপোর্টটা ইপিপি থেকে পেয়েছি সেখানে মধ্যে আমরা মাইনাসের দিকে আছি। সেটা শুরু হয়েছিল কিন্তু ট্রাম্পের ট্যারিফের ইম্পোজ করার পর থেকে, তখন থেকেই কিন্তু আমাদের অর্ডারটা কমতেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বায়ার প্রতিষ্ঠানগুলো অর্ডার দেওয়ার ক্ষেত্রে ধীরে চলনীতিতে চলছে বলে দাবি বিজিএমই এর। দেশের স্টেবিলিটির একটা ব্যাপার স্যাপার থাকে, সামনে ইলেকশন আছে, বায়াররা চিন্তা করতেছে যদি অর্ডার দেয়, অর্ডারটা যদি ঠিকমতো না উঠে তাইলে ওদের তো একটা বিশাল লস আছে। ওইটা চিন্তা করে হয়তো এরা আমাদের দেশে এই মুহূর্তে অর্ডার কম দিয়ে অন্য দেশে অর্ডারটা বাড়াইছে। অবশ্য বাংলাদেশের তৈরি পোশাক অর্ডার কমার ক্ষেত্রে আরও বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন ব্যবসায়ী সংগঠনগুলো। এর মধ্যে ইউরোপীয় আমেরিকার মতো ক্রেতা দেশগুলোতেও চলমান অর্থনৈতিক অস্থিরতাও অন্যতম কারণ। যুদ্ধ বিদ্রোহ বিভিন্ন ধরনের অস্থিরতার কারণে একটা অর্থনৈতিক মন্দার কারণে কিন্তু ওরাও কম কিনেছে। 2024-25 অর্থ বছরে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। নানা সংকটের মাঝেও এগিয়ে চলেছে দেশের তৈরি পোশাক খাত। এখন মার্কিন ট্যারিফ সহ নানা জটিলতায় যে সংকট সৃষ্টি হয়েছে আগামীতে তা কেটে যাবে এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আগের পর্যায়ে পৌঁছাবে, এমনটি বলছেন গার্মেন্টস মালিকেরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে প্রবেশের $15,000 পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হবে বাংলাদেশ সহ 25 দেশের নাগরিকদের। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, বাংলাদেশ সহ নতুন যুক্ত দেশগুলোর নাগরিকদের আগামী 21 জানুয়ারি থেকে এই ভিসা বন্ড নিতে কার্যকর হবে। যেসব আবেদনকারী B1, B2 ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের ভিসা সাক্ষাৎকারের সময় 5,000, 10,000 বা সর্বোচ্চ $15,000 বন্ড জমার পরিমাণ নির্ধারণ করা হবে। পররাষ্ট্র দফতর জানায়, আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই জামানতের শর্তে সম্মতি জানাতে হবে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর প্রথমবারের মতো প্রকাশ্যে সাফল্যের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকজন কিউবান সেনা নিহত হওয়া সত্ত্বেও এই অভিযানকে অসাধারণ সামরিক কীর্তি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। কিউবান সেনাদের নিহত হওয়ার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে দাবি করে তদন্তের আহ্বান জানিয়েছে কারাকাস। শিগগিরই দেশে ফিরে নির্বাচনে জয়ী হয়ে সক্ষমতা সামলানোর কথা জানিয়েছেন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলাকে ঘিরে এক যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ তেল ভূগর্ভস্থ সম্পদ বিশিষ্ট ভেনেজুয়েলা 3 থেকে 5 কোটি ব্যারেল জ্বালানি তেল যুক্তরাষ্ট্রকে প্রদান করবে। রিপাবলিকান সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। নিকোলাস মাদুরোকে আটকের সময় অনেক কিউবান সেনা নিহত হয়েছেন বলে জানান তিনি। তবে সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ না করেই সরাসরি মার্কিন সেনাদের সাফল্যের গুণগান গাওয়া শুরু করেন ট্রাম্প। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের নিন্দা জানিয়ে মাদুরোর জন্য ন্যায্য বিচার দাবি করেছেন। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো শীঘ্রই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ নাকচ করে দিয়েছে আইসিসি। টাইগারদের সব ম্যাচ খেলতে হবে ভারতেই, আর খেলতে না গেলে থাকবে পয়েন্ট হারানোর ঝুঁকি, দাবি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর। যদিও বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে এখনও আসেনি অফিসিয়াল বিবৃতি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজের বাদ দেওয়ার ইস্যুতে জল গড়িয়েছে বহুদূর। ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে শঙ্কা প্রকাশ করে আইসিসিকে চিঠি দেয় বিসিবি, যেখানে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিবির সেই চিঠি আমলে নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
চিঠির প্রেক্ষিতে গত মঙ্গলবার বিসিবির সঙ্গে অনলাইনে বৈঠক করে আইসিসি, আর সেখানে আসে চূড়ান্ত সিদ্ধান্ত। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর দাবি টি-20 বিশ্বকাপের ম্যাচ ভারতেই খেলতে হবে টাইগারদের। তাদের স্পষ্ট বার্তা, এই মুহূর্তে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন সম্ভব নয়, তাই বিসিবির অনুরোধ রাখতে পারেনি আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আরও দাবি, ভারতে বাংলাদেশ খেলতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকিও থাকবে। তবে এই নিয়ে অফিসিয়াল কোনো বিবৃতি জানায়নি কোনো পক্ষই। তবে বিসিবির বিভিন্ন সূত্রের খবর, আইসিসি থেকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পায়নি ক্রিকেট বোর্ড। 20 দলের টি-20 বিশ্বকাপ 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 8 মার্চ পর্যন্ত। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ সিতে থাকা বাংলাদেশের প্রথম 3টি ম্যাচ কলকাতায়। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের অভিযান শুরু টাইগারদের। এরপর 9 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি, 14 ফেব্রুয়ারি ইংল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে, যেখানে প্রতিপক্ষ নেপাল। বিশ্বকাপ শুরুর মাত্র 1 মাস আগে তৈরি হওয়া এমন ঘটনায় কঠিন সংকটে পড়েছে আয়োজক ভারত। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাড় কাঁপানোর শীতে বিপর্যস্ত জনজীবন। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7। ঢাকার বাতাসে ক্ষুদ্র বিষাক্ত কণার উপস্থিতি বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এবং টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বিসিবিকে আইসিসির স্পষ্ট বার্তা, দাবি ক্রিকইনফোর। অংশ না নিলে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়বে টাইগাররা। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন ফরহাদুর রহমান। ধন্যবাদ অর্জিতা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।